হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ভেক্টর বিশ্লেষণ অর্থাৎ নন মেজর পদার্থবিজ্ঞান একের এই বইয়ের অধ্যায় নাম্বার একের পর্ব নাম্বার 2 অর্থাৎ পার্ট 2। আমরা এর আগে প্রথম পার্ট আলোচনা করেছি, সেখানে অনেক বেশ কিছু বেসিক আলোচনা করেছি, ম্যাথ প্রবলেম সলভ করেছে। আজকে আমাদের আহ, দ্বিতীয় পার্ট, এবং এখানেও অনেক অনেক আমরা বেসিক আলোচনা করব, ম্যাথ প্রবলেম সলভ করব। এই অধ্যায়টা আমাদের কয়েকটা পার্টে বিভক্ত থাকবে, এবং এগুলো ইউটিউবে ফ্রি আকারে থাকবে। এটা আমাদের মূলত পেইড ক্লাস, ঠিক আছে? আর তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, করে তোমাদের প্রবলেম গুলো বলবা, তাহলে অবশ্যই তোমাদের সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ভাইয়া। আমরা ভেক্টর রাশির গুণন দেখবো আজকে। এর আগে আমরা গত ক্লাসে সামান্তরিকের সূত্র, ত্রিভুজ সূত্র, বিভিন্ন সূত্র আমরা দেখেছিলাম। তো আজকে আমাদের ভেক্টর গুণন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের ভেক্টর গুণন কয় প্রকার? ভেক্টর গুণন হলো আমাদের দুই প্রকার। একটা হলো কি, একটা হলো স্কেলার গুণন, আর একটা কি ভাইয়া, আর একটা হলো ভেক্টর গুণন। ভেক্টর গুণন। আচ্ছা, স্কেলার গুণন তাহলে কাকে বলে, আর ভেক্টর গুণন কাকে বলে? আচ্ছা, স্কেলার গুণন হলো দুটি ভেক্টর, তুমি গুণ করার পর গুণ করার পর স্কেলার মান পাওয়া যায়। স্কেলার মান পাওয়া যায়। আচ্ছা, স্কেলার গুণন এর অপর নাম হলো ডট গুণন। ডট গুণন বা ডট প্রোডাক্ট। আর ভেক্টর গুণন কাকে বলা হয়? ভেক্টর গুণন হলো দুটি ভেক্টর গুণ করার পর, দুটি ভেক্টর ভেক্টর গুণ করলে যদি ভেক্টর ভেক্টর মান পাওয়া যায়। ভেক্টর মান বা রাশি আর কি, রাশি পাওয়া যায়। আর ভেক্টর গুণনের অপর নাম হলো ক্রস গুণন। ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট। আশা করি তোমরা ভেক্টর রাশির গুণনের যে প্রকার ভেদটা, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা স্কেলার রাশি নিয়ে আলোচনা করব, তারপর ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। আমাদের একটা একটা করে পার্ট আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের স্কেলার গুণন বা ডট গুণন দেখো। স্কেলার গুণন বা ডট গুণন কেমন? স্কেলার গুণন বা ডট গুণনে আমরা প্রথমে সংজ্ঞাটা আগে শিখে নেই। সংজ্ঞাটা কি? দুটি ভেক্টর রাশির, দুটি, আমি কিন্তু বাংলাতে লিখি না, ইংরেজিতে লিখি, তোমরা বাংলাতে লিখে নেবা। দুটি ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণন, স্কেলার বা ডট গুণন হলো হলো একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশি স্কেলার রাশি। তাহলে ডট গুণন হলো একটি স্কেলার রাশি যার মান হবে কেমন? যার মান যার মান ভেক্টর ভেক্টর দুটির মানের মানের এবং এদের মধ্যবর্তী এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। কোসাইন এর গুণ ফলের সমান। এই যে আমাদের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এখন সংজ্ঞা অনুসারে আমরা চিত্র অঙ্কন করে নেই। মনে করো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তুমি এটাকে দাও পি ভেক্টর, এটাকে দাও কিউ, মানে পি ও কিউ পয়েন্ট দাও। আচ্ছা, পয়েন্ট দাও। তাহলে ভেক্টর আলাদা করে ধরে নেওয়া লাগবে। তাহলে এটাকে আমি এ ভেক্টর দিলাম, এটাকে আমি বি ভেক্টর দিলাম। কোনটাকে আমি দিলাম কত? থিটা। কোনটাকে কি দিলাম? থিটা দিলাম। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমার কি বলছে ভাইয়া, যে দুইটি ভেক্টরের
রাশিটা কেমন হবে? স্কেলার রাশি হবে, ডট গুণন। এবং যার যার মান ভেক্টর দুটির মানের এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে আমাদের মান কি? তাহলে এ ভেক্টরের মান এরকম, বি ভেক্টরের মান এরকম, আর কোসাইনের গুণফলের সমান, তার মানে কি কস থিটা হবে, এটা আসবে আর কি। তাহলে এই তিনটা আমাকে গুণ করতে হবে, গুণ করলে আমরা কি পাবো? তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা পাই, এই সংজ্ঞা অনুসারে পাই, এ যদি এই সূত্র থেকে আমি যদি লিখতে চাই, তাহলে এ বি ভেক্টরের ডট গুণন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে আমরা এগুলা মান বের করার আগে গত লেকচার আমরা শিখে এসেছি। তাহলে এখন এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা লিখবো, কারণ আমরা সংজ্ঞা থেকে এটা পাচ্ছি। এখন তোমরা চাইলে এটাকে ডিরেক্ট এ বি কস থিটাও লিখতে পারো, কারণ এ বি মানে এখানে মান বোঝাবে। আর মান কিভাবে বের করতে হয় এটা আমি গত লেকচারে শিখাইছি। তাহলে অবশ্যই তোমরা এটা এখান থেকে লিখতে পারবা। তাহলে এ ডট বি, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা লেখা যায়। তাহলে আমাদের এটা চলে আসছে। আর কস থিটা কি? মধ্যবর্তী কোণ। এখন ভাইয়া তবু একটু ছোট্ট করে লিখে নেই যে এ ভেক্টর, এ ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার, অবশ্যই এখানে কি যদি আই জে কে আকারে থাকবে, তাহলে আই এর সহগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ জে এর সহগ ওয়াই স্কোয়ার প্লাস কে এর সহগ জেড স্কোয়ার, এরকম থাকবে। এইভাবে মান নির্ণয় করতে হবে। তো আমি এটা মুছে দিলাম, এটা এই পর্যন্ত রাখি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমার কথা কি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে ভাইয়া? ওকে। তাহলে এইবার তোমাদের আরো একটা জিনিস দেখাই, দেখো এটাকে একটু ক্রপ করে নিয়ে তোমাকে আরো একটা জিনিস দেখাই। আচ্ছা, তোমরা যে এখানে এ বি কস থিটা লিখলা, বা এখানে এটাকে তুমি আর একটু সিম্পলিফাই করো, এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু, তুমি যদি এ কে বাহিরে রাখে ভি বি কস থিটা করো, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। অথবা তুমি এরকমও করতে পারো যে বি কে বাহিরে রাখে এ কস থিটা তুমি করতে পারো, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। এই যে তুমি যে এই কাজটা যে করলে, এটা যে কত বড় একটা কাজ হলো তুমি দেখো। তুমি তাহলে এখানে বি কস থিটা, বি কস থিটা যেগুলো তুমি কি লিখতে পারবা? এ ডট বি ডিভাইডেড এ লিখতে পারতেছো। এ তুমি এখানে ডিরেক্ট এমইউ লিখতে পারো, তুমি মান চিহ্ন দিয়েও লিখতে পারো, যে কোনো একটা করলেই হলো। আমি এমই লিখতেছি যেহেতু হিজিবিজি মনে হচ্ছে, এটা লিখলাম। তাহলে এইটার মানেটা কি বোঝায়? এটার মানেটা বোঝায় হলো, এটার মানেটা কি বোঝাচ্ছে ভাইয়া? এ এর দিকে, এ এর দিকে, এ এর দিকে বি এর উপাংশ, বি এর উপাংশ, বি এর উপাংশ, বি এর উপাংশ, ঠিক আছে? এ এর দিকে বি এর উপাংশ। এখন ভাইয়া, এখন দেখো এখানে তোমাকে এ এর দিকে মানে কি? বি এর উপাংশ। তাহলে যার উপাংশ তার কস থিটা, মনে রাখার উপায়, যার উপাংশ তার কস থিটা। তাহলে বি কস থিটা রাখে, তুমি বাকি তাহলে কি করতে হবে? বাকিটা পার করে দিতে হবে। তাহলে এখানে তো এ বি থাকবে, তাই না? তাহলে বি কস থিটা রাখে বাকিটা পার করে দিলে এটাও হলো কি ওটার মান। আচ্ছা, তো এখন তোমার প্রশ্নে যদি মনে করো বলতে পারে, দুইটা ভেক্টর দিয়ে বলছে, তোমার দুইটা ভেক্টর দিয়ে বলছে যে হলো এ এর দিকে বি এর উপাংশ, বা এ বরাবর বি এর উপাংশ বের করো, এ বরাবর বি এর উপাংশ বের করবো, বা এ এর দিকে বি এর উপাংশ বের করো। তখন তুমি কি বের করবা? তখন তুমি এ ডট বি, এ এর মান নির্ণয় করবা, এ এর মান নির্ণয় করবা। এখন কথা হলো ভাইয়া, এখন কথা হলো আমার এখানে উপাংশ, উপাংশটা হলো একটা কি রাশি? একটা ভেক্টর রাশি। আর অভিক্ষেপটা কি? অভিক্ষেপটা হলো স্কেলার রাশি বা একটা মান। তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি যে এ এর উপর, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এটা আমরা বলতে পারি, এটাও আমরা বলতে পারি। তাহলে জিনিস একই, কিন্তু এর দুটার মধ্যে পার্থক্য কোথায়? দুটার মধ্যে পার্থক্য হলো, তুমি এই যে জিনিসটা যখন লিখতেছো এটাকে তুমি ডিরেক্ট অভিক্ষেপ বলতে পারো, কিন্তু যখন তুমি উপাংশ বলবা তখন তোমাকে এখানে ডিরেক্ট এটা বলা যাবে না। তখন এখানে একটা এ স্কোয়ার দিতে হবে, দিয়ে এখানে
এর একটা একক ভেক্টর নিয়ে আসতে হবে, এর একটা কি একক ভেক্টর নিয়ে আসতে হবে। তোমরা অবশ্যই জানো যে এর একক ভেক্টরটা তোমরা বের করা করতে পারো বা বের করা যায়। তাহলে অবশ্যই এখানে একটা একক ভেক্টর লাগাই দিতে হবে, কারণ কি উপাংশ আমার হলো একটা ভেক্টর রাশি, আর কখনোই আহ এটা তো একটা মান, এটা তো একটা মান আসবে, এটা একটা মান আসবে না, অবশ্যই একটা মান আসবে। তাহলে অবশ্যই তুমি এটা বলতে পারো। সেম ভাবে এখানে যায় তুমি যদি বি কস থিটা, বি কস থিটা না দিয়ে তুমি যদি এ কস থিটা দিতে, তাহলে এখানে কি হতো, তাহলে বি এর দিকে এ এর উপাংশ, অথবা বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। আশা করি তোমরা এই যে অভিক্ষেপ এবং যে উপাংশ এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমার যদি কোণ দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি বি কস থিটা বের করলে হয়ে যাবে। আর যদি তোমার শুধুমাত্র দুইটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে তো অবশ্যই তোমাকে এই ফর্মুলা আসতে হবে, তাহলে দুটো আমরা ইউজ করতে পারবো, দুটা জিনিসই একই জিনিস। আশা করি তোমরা বুঝতে পারছো কখন কোনটা ইউজ করতে হবে। তাহলে উপাংশ নিয়ে আমি আর কথা বলতেছি না, বা অভিক্ষেপ নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে তখন আরো ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা দেখবো আয়তাকার একক ভেক্টরের মধ্যে ডট গুণন। আয়তাকার একক ভেক্টর কোনটা, আমরা ওই যে আমরা ওই যে ধরে নিয়েছিলাম না, যে এক্স অক্ষ বরাবর কে কাজ করে, এক্স অক্ষ বরাবর আই কাজ করে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ বরাবর কে কাজ করবে, যে কাজ করবে, এটা যদি জেড অক্ষ হয়, এটা এ বরাবর কে কাজ করবে। তাহলে আই জে কে, এটাই হলো আমার আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের মধ্যে যদি তুমি ডট গুণন করো, তাহলে মনে করো আই ডট আই করলা, আই ডট আই করলা, ঠিক আছে। তাহলে একক ভেক্টরের মান কত হয়, তাহলে আই আই কস, আই এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না। তা আই কস 0 ডিগ্রি, আমি সূত্রের মধ্যে মান ফেলাচ্ছি, দেখো এ ডট বি এ বি কস থিটা, তাহলে আই ডট আই মানে কি, আই ডট আই মানে আই ডট কস থিটা কস 0। তাহলে আই ডট আই ঠিক রাখলাম ইজ ইকুয়াল টু আই এর মান কত, এখানে 1 করে হবে, কারণ একক ভেক্টর তাই তো এই জন্য 1 করে হচ্ছে। আর কস 0 ডিগ্রি মান কত, কস 0 ডিগ্রি মান তো 1 হয়। তাহলে সবগুলা 1 মিলে গুণ করলে তুমি কি পাচ্ছ, 1 পাচ্ছ। তার মানে আই ডট আই মানে 1। সেম ভাবে জে ডট জে মানে কত, 1। কে ডট কে মানে কত হবে, 1 হবে। কিন্তু কথা হলে আর যদি ব্যতিক্রম ঘটে যায়, মনে করো আই ডট জে তুমি দিয়ে দিছো, তাহলে আই ডট জে হলে কত, আই এর মানও তো 1, জে এর মানও 1, কিন্তু এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কজ 90 হলে তোমার পুরাটা মান কত হবে, 0 হবে। তাহলে সেম ভাবে আই ডট তুমি যদি কে করো, তাহলে এটার মানও 0। সেম এক কথায় এখানে আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে যদি হয়, তাহলে তুমি 1 বলতে পারবা। আর বাকি বাকি যে আই এর সাথে তুমি কে জে, কে এর সাথে জে কে যাই দাও না কেন, সবগুলা কি হবে, সবগুলা 0 হবে। তাহলে আই ডট জে ইজ ইকুয়াল টু কে ডট আই ইজ ইকুয়াল টু কি হবে, জে ডট কে, তারপর আই ডট আই ডট আই ডট কি, আর তো নাই। আচ্ছা, যাই দাও না কেন, তুমি যাই দাও, এগুলা ইজ ইকুয়াল টু কি হবে, এগুলা ইজ ইকুয়াল টু 0 হবে, এগুলা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে এটা আমার মনে রাখবো, বাকিগুলো আমরা মনে রাখবো না। তাহলে আমাদের ডট গুণনের হিসাব নিকাশ বা ডট গুণনের যা যা কাজ হয় তা তা আমি শিখে দিলাম। এখন এর কিছু বিশেষ ক্ষেত্র আছে, এর কিছু বিশেষ ক্ষেত্র আছে, সেগুলো একটু তোমাকে আমি দেখাই, সেগুলো আমি তোমাকে একটু দেখাই। এটা একটু আমি ছোট করে নেই। বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রটা কি, তাহলে বিশেষ ক্ষেত্র, এটা লিখে রাখবা, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রটা কি। এখন আমরা কি জানি, এ ডট বি, বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা আমরা জানি। তাহলে এই কস থিটার মানের উপর নির্ভর করতেছে বাকি ডটের মান। তাহলে এখন থিটা ইজ ইকুয়াল টু যদি তোমার কত ডিগ্রি, 0 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তার মানে কি কস 0 মানে 1। তার মানে তুমি এখান থেকে কি পাবা, তুমি এখান থেকে এ ডট বি ইজ ইকুয়াল টু তুমি এ বি পাবা, এ ডট বি ইজ ইকুয়াল টু তুমি এ বি পাবা 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি এ ডট বি ইজ ইকুয়াল টু কি পাবা, 0 পাবা। এ ডট বি ইজ ইকুয়াল টু তুমি 0 পাচ্ছ। তারপর মনে করো 90 না হয় আর অন্য কোনো কোণ হতে পারে,
তাহলে আমাদের এখান থেকে মনে রাখার জিনিস হলো এইটা 90 ডিগ্রি মানে কত, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে তারা পরস্পরের উপর কি লম্ব। তাহলে আমরা এটা মনে রাখবো যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ডট গুণন কি হতে হবে, শূন্য হতে হবে। তাদের ডট গুণন কি শূন্য হতে হবে। এখন তোমাকে প্রশ্নে বলতে পারে যে এমন একটা মানে তোমাকে একটা চলক দিল, মনে করো এ বি সি ইত্যাদি দিতে পারে, বলতেছে যে দুটি ভেক্টর কোন ভেক্টরের ভিতরে দেওয়া আছে, বলতে পারে যে দুটি ভেক্টর মধ্যবর্তী তারা দুই যদি পরস্পর লম্ব হয় তাদের এর মান কত হবে। তখন তুমি ডট গুণন ইজ ইকুয়াল টু তুমি জিরো বলে দেবা, ডট গুণন থেকে এর মানটা বের করে নিয়ে ওখানে তুমি জিরো সাহায্যে মানটা বের করে নিতে পারো। তাহলে এগুলো আমরা ম্যাথ প্রবলেম সলভ করবো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বিশেষ ক্ষেত্রগুলো কিন্তু শেষ হলো। এবার আমরা আসি কিছু ম্যাথ প্রবলেম সলভ করে দেখো। তাহলে এ আর বি মান দেওয়া আছে, দেখো এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে। তাহলে এ বলছে কি এ ডট বি নির্ণয় করো। তাহলে আমরা তোমরা সমাধান দিবা, সমাধান দিয়ে দেওয়া আছে এগুলো লিখে নিবা, আমি ডিরেক্ট করে দিচ্ছি। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এ ডট বি তাহলে 3i মাইনাস 2j প্লাস 2k, এটা আমি করে নিলাম। তারপর দেখো ডট বির মান কত, 6i প্লাস 4j মাইনাস 2k। এই ম্যাথটা নেওয়ার একটা কারণ আছে, আমি তোমাদের কিন্তু এই ভেক্টর গুলা এইভাবে ডট গুণন শেখাইনি, এখন এটার মাধ্যমে তোমাদের ভেক্টর গুলা ডট গুণন শেখাবো। তাহলে এই জন্য এই ম্যাথটা নেওয়া, শুধুমাত্র এ বি কস থিটা এটা শেখাইছি, মান দেওয়া থাকলে কোণের মান দেওয়া থাকলে আমরা ওইভাবে করতে পারবো। এখন এখানে তো কোণের মান নাই, তাহলে আমরা কিভাবে করব দেখো, তখন আমাকে কস করতে হবে, এই জন্য আই গুণন আই আমি শিখাইছি। তাহলে এটার সাথে তুমি একে গুণ করবা, এটার সাথে তুমি একে গুণ করবা, এটার সাথে তুমি একে গুণ করবা, তাই না, এটাই তো সিস্টেম। তাহলে তুমি 3 সাথে 6 কে গুণ করলে 3 6 কত 18, আর আই আই গুণ করলে আমরা পেয়েছিলাম কি 1 পেয়েছিলাম, তাহলে এটা 1 দিলাম। তবে এটার সাথে তুমি যদি এটা গুণ করো 3 4 12, আর আই আর জে গুণ করলে কত হয়, 0 হয়, ওই জন্য ওটা আমি আর লিখবো না। তাহলে সেম ভাবে এটাও 0 হবে, আর লিখবো না। এবার দেখো 2 জে এর সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে জে এর সাথে আই গুণ করলে 0, তাহলে ওটা লিখবো না। জে এর সাথে জে গুণ করলে 1, এটা লিখবো। তাহলে মাইনাস 4 2 8। আমার কথা কি ক্লিয়ার? তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস 2k, এটার সাথে 3টা গুণ হবে, আমি সবগুলা 0 হবে, আমি শুধুমাত্র কে এর সাথে কে গুণ করব। তাহলে 2 2 কত 4 হয়, কত 4 হবে, প্লাস মাইনাসে -4, এর সাথে 1 গুণ অবস্থায়, তার মানে কি 18, 8 আর 4 12, তুমি যদি গুণ করো তাহলে কত হচ্ছে, 18 থেকে 12 বাদ দিলে 6। তাহলে এ ডট বি এর মান কত বের হয়েছে, 6 বের হয়েছে। তাহলে এখানে একটা তোমাকে জিনিস বুঝতে হবে, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ডট গুণন করলে স্কেলার মান পাই, এই জন্য এটার নাম হলো স্কেলার গুণন বা ডট গুণন, ঠিক আছে। তাহলে আমরা বাকিগুলা কেন গুণ করি না, ওগুলা 0 হয়ে যায়, এই জন্য ওগুলো আমরা ধরি না, শুধুমাত্র আই এর সাথে আই করি, জে এর সাথে জে করি, কে এর সাথে কে করি। তোমরা এই জিনিসটা সলভটা বুঝতে পারছো। এখন তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তাহলে কোণ নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে এখন কি লাগবে, তোমাকে এই তুমি ডট গুণনের মানটা পেয়ে গেছো, তাহলে এখন তুমি এ ডট বি ইজ ইকুয়াল টু কি, এ মান বির মান কস থিটা করবা। তাহলে এ ডট বির মানটা তোমাকে এখন বের কত, তুমি 6 বসাবা। তাহলে এ ডট বির মান কত 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, এর মান কত বের হবে। তাহলে আমাকে এখন আলাদা করে এর মানটা বের করা না লাগবে, তাহলে এর মান কত রুট ওভার, তাহলে 3 তিরিককে 9, তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার। সেম ভাবে বি এর উপর বি এর মানটা বের করে নেওয়া লাগবে, আমি আলাদা করে করে নিলাম না, জায়গা না এই জন্য। 6 স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার ইন্টু কস থিটা থাকবে। এখন ভাইয়া তুমি এ আর বি এর মানটা এই রুটের ভিতরে কাজগুলা করবা, করে ওই মানটা গুণ অবস্থার সাথে ভাগ করে দিবা, দিয়ে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ওই যে 6 ডিভাইডেড ওই মানগুলো আসে এখানে বসবে, ওই মানগুলো আসে এখানে বসবে, করলে তুমি কিসের মান পাবা, কোণের মান পাবা। তাহলে তোমার অবশ্যই অবশ্যই এখান থেকে এগুলা জানতে হবে বা এগুলা তোমাকে করতে হবে, ঠিক আছে। চাইলে মনে করে এটা তোমাকে বের করতে বলে নাই, কিন্তু তোমাকে কোণের মান বের করতে গেলে এটা লাগবে বা এটা তোমাকে লাগতেছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না, একটা সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি এইটা, যে এ ইজ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, এরকম আসে না ব্যাপারটা। আর বি ইজ ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এরকম আসতেছে।
তাহলে এটার ডট গুণন আমরা কেমন পাচ্ছি? তাহলে এটার ডট গুণন আমরা পাচ্ছি, দেখো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড ভিজিট। এটা করলে আমরা কি পাবো? ডট গুণনটা পেয়ে যাচ্ছি, কারণ বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য এগুলো আমরা লিখবো না, বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। শুধুমাত্র আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এগুলো আমরা করলেই পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি তোমরা এই যে ব্যাপারগুলো এগুলো তোমরা বুঝতে পারছো। এখন দেখি নেক্সট কি আছে আমার। ডট গুণনে কিন্তু আর কোনো কাহিনী নাই, ডট গুণন নিয়ে আমরা আর কোনো কাহিনী করবো না, আবার নাই আর কোনো কোনো কাহিনী। এবার আমরা আসবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। এবার আমরা কি বের করবো? ভেক্টর গুণন বা ক্রস গুণন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেই, যে যদি তোমার এখানে মনে করো ভেক্টর দেওয়া নাই, তাহলে অবশ্যই বলে দিবে যে এর মানে এত, বি এর মানে এত, এভাবে বলে দিবে। তাহলে এর মানে এত, বি এর মানে এত হলে তখন তুমি সেখান থেকে এ ডট বি করে, এবং এখানে এর মান বি এর মান বলে দিলে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তখন তুমি সেখান থেকে ডট গুণন বের করতে পারবা। এক কথায় মনে রাখো যে এ মডুলাস বি মডুলাস এর এগুলো হলো মান, এ মডুলাস বি এগুলো হলো কি মান, এর মান, বি মডুলাস এগুলো হলো কি মান, বি এর মান। এগুলা মান দিয়ে দিতেও পারে, না দিতেও পারে। দিয়ে দিলে অবশ্যই সেখানে কোণের মান দেওয়া থাকবে, আর যদি না দেয় তাহলে অবশ্যই তোমাকে একে এভাবে বের করে নিতে হবে। ঠিক আছে? ওকে, আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণনে চলে যাব। ভেক্টর গুণন ক্রস গুণনটা কি? আমরা এই গুণনে অবশ্যই একটা ভেক্টর রাশি পাবো বা ভেক্টর মান পাবো। তাহলে এখানে কিছু সংজ্ঞা আছে, তাহলে তোমাকে সংজ্ঞাটা আমি একটু শিখাই নেই। সংজ্ঞাটা কি? ওখানে ওখানে কি ছিল? আগের যে সংজ্ঞাটাতে কি ছিল দেখো দেখি, আগের সংজ্ঞাটাতে আমার দুইটি ভেক্টর রাশি স্কেলার বা ডট গুণন হলো একটি স্কেলার রাশি, তাহলে ওখানে শুধুমাত্র হবে কি? ভেক্টর রাশি হবে। আমি একটু কপি করে নিচ্ছি, দেখো এখান থেকে আমি একটু কপি, সরি, আমি একটু কপি করে নিই। এই জিনিসটাকে আমি আহ কোলন করা যাচ্ছে, আচ্ছা যাচ্ছে না, আচ্ছা যাচ্ছে না, তাহলে থাক, সমস্যা নাই, আমি লিখবো। আমি জাস্ট এখানে কি দিব? দুইটি ভেক্টর রাশির, দুইটি ভেক্টর রাশির, দুইটি ভেক্টর রাশির, দুইটি ভেক্টর রাশির ভেক্টর গুণন, ভেক্টর গুণ বা ক্রস গুণ, ভেক্টর গুণ বা ক্রস গুণ, ভেক্টর গুণ বা ক্রস গুণ কি হবে? একটি ভেক্টর রাশি হবে, একটি ভেক্টর রাশি হবে। এ কথা তো ক্লিয়ার। তাহলে যার মানটা কেমন হবে? যার মান রাশি দুটির, রাশি রাশি দুটির মানের, মানের গুণফল আর কি, মানের এবং এবং এদের মধ্যবর্তী কোণের, এদের মধ্যবর্তী কোণের সাইন গুণফলের, সাইন গুণফলের সমান, গুণফলের সমান। ক্লিয়ার? আমরা কি এটা কি পারবো, বা এটা কি বুঝতে পারতেছি? এখন এর দিকটা, এর যেহেতু এটা ভেক্টর রাশি, এর অবশ্যই দিক থাকবে। এর দিকটা আমরা সব সময় কি করব? এর দিকটা ডান হাতি স্ক্রু নিয়মে, ডান হাতি স্ক্রু নিয়মে, এগুলা তোমাদের ইন্টারে করানো হয়, তো ওগুলা ডান হাতি স্ক্রু, ওগুলা আমি আপাতত বাদ দিচ্ছি। তোমরা মনে রাখবা যে কোন একটা তল থেকে যদি বাইরের দিকে বের হয়, কোন একটা তল থেকে যদি বাইরের দিকে বের হওয়া বোঝায়, তখন সেটাকে আমরা প্লাস ধরবো। আর তল থেকে ভিতরের দিকে বের হওয়া বুঝালে আমরা সেটাকে মাইনাস ধরবো। এই কথাটা খালি মনে রাখিও, তাহলেই হবে। আরেকটা কথা হলো, আমি এখন এই সংজ্ঞা থেকে ছবি অঙ্কন করব, দেখো ছবি অঙ্কন, আচ্ছা এইভাবে না করে এইভাবে করি। এটাকে ধরে নিলাম, এটাকে ধরে নিলাম পি পয়েন্ট, এটাকে ধরে নিলাম কিউ পয়েন্ট, এটা হলো বি ভেক্টর, এটাকে ধরে নিলাম এ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এই যে সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি? এ ক্রস বি, এ ক্রস বি, ক্রসটাকে এভাবে লেখা হয়, এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এ বি সাইন থিটা। এখানে এ হলো মান, আমি মডুলাস চিহ্ন দিয়েও লিখতে পারতাম, লিখি নাই, যে জায়গা
শর্ট হচ্ছে, এই জন্য আমি লিখি নাই, এ বি সাইন থিটা লেখা যায়। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, আর এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা লেখা যাইতো। তাহলে এই দুটার তফাৎ অবশ্যই তোমরা মনে রাখবা। কিন্তু কথা হলো ভাইয়া, এটা তো একটা ভেক্টর, আর এটা তো একটা কি, এটা একটা কি স্কেলার মান। তাহলে এদিকে ভেক্টর আর স্কেলার মান কি কখনো সেম হয়? কখনো সেম হয় না। তাহলে এই জন্য এর সামনে একটা আমাকে একক ভেক্টর দেওয়া লাগবে, এটাকে আমি ইটা দিয়ে প্রকাশ করলাম। এই একক ভেক্টরটা আমাদের বোঝাবে, এই একক ভেক্টরটা বোঝাবে হলো দিকের, দিকের হিসাব নিকাশ কোন দিকে আছে সেটা বোঝাবে। আমার কথা কি তোমরা ক্লিয়ার হইছো? আমার কথা কি ক্লিয়ার? একক ভেক্টরটা থাকবে। এখন এই একক ভেক্টরটার মান 1, এই জন্য এটা উঠে দেওয়া থাকে বা এটা দেওয়া থাকে না, এরকম হয়। তো আমরা এই জিনিসটা বুঝালাম আর কি তোমাকে, যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর একটা থাকবে। তাহলে তোমাদের এই এটা নিয়ে আর কোনো কথা হওয়ার কথা না, মানে এটা নিয়ে আর কোনো মানে কথা হবে না আর কি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? তাহলে অবশ্যই অবশ্যই এগুলা তফাৎটা মনে রাখবা, তফাৎটাকে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা নেক্সটে যাই, দেখো নেক্সটে কি আছে আমাদের। নেক্সটে আমরা আলোচনা করব যে আয়ত একক ভেক্টরের ক্রস গুণনগুলা কেমন হয়। আয়ত একক ভেক্টরের ক্রস গুণন, আয়ত একক ভেক্টরের ক্রস গুণন, তাহলে এটা কেমন হয় এটা তোমাদের একটু যদি বলি। দেখো, আমাদের আই ক্রস আই যদি করি, তাহলে আই এর মান লাগবে ইন্টু আই এর মান লাগবে। আর এটার মধ্যবর্তী কোণ কেমন ছিল? এটার মধ্যবর্তী কোণ, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এটা আই, এটা হলো জে, এটা হলো কি কে। তাহলে আয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি। তাহলে তোমাকে আই আই ইন্টু আই সাইন কত ডিগ্রি? তোমাকে 0 ডিগ্রি দিতে হচ্ছে। তাহলে এগুলা কি আমাদের মান না? এগুলা কি আমাদের মান না? এগুলা কি আমাদের মান না? তাহলে এল এর মান 1 ইন্টু 1, সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে পুরাটাই কত আসবে? 0 আসবে। তার মানে নিজের মধ্যে ক্রস গুণন করলে সেটার মান কত আসবে? 0 আসবে। সেম ভাবে আমরা বলতে পারি যে জে ক্রস জে ইজ ইকুয়াল টু কত? 0। কে ক্রস কে ইজ ইকুয়াল টু কত হবে? এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এখন যদি আই আই ক্রস আই ক্রস যদি আমি জে করি, তাহলে এটার মানটা কত আসবে? এটার মানটা কত আসবে এটা তোমাকে বলতে হবে। এটার মানটা কত আসবে ভাইয়া? আই ক্রস জে করলে তোমার আসবে কে, তারপর জে ক্রস কে করলে এটার মান আসবে তোমার কি আই। ঠিক আছে, ক্লিয়ার? এখন মনে করো এই জিনিসটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটাকে বুঝতে হলে তোমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। মনে করো এটা কি, এটা ঘড়ি কাটার দিক, এটা হলো ঘড়ি কাটার বিপরীত দিক। এটা কি ঘড়ি কাটার দিক, এটা হলো ঘড়ি কাটার বিপরীত দিক। এটা এদিকে যাচ্ছে, এটা এলো এদিকে আসতেছে। এখন কথা হলো ঘড়ির কাটার দিকে আমরা কি ধরবো? ঘড়ির কাটার দিকে আমরা পজিটিভ ধরবো। আর ঘড়ির কাটার নেগেটিভ দিকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। ঘড়ি কাটা বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নেগেটিভ ধরবো, আর ক্লকওয়াইজ আমরা পজিটিভ ধরবো। তাহলে এখানে যদি তোমার আই মনে করে দাও, তাহলে এখানে তুমি যদি জে দাও, ও সেখানে তুমি কে দিবা? আই জে কে। তাহলে ঘড়ির কাটার দিকে যদি তোমার ঘোরে, তাহলে আই ক্রস জে তুমি যদি করো, তাহলে অবশিষ্ট থাকবে কে কে। তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। আর জে ক্রস কে ইজ ইকুয়াল টু তুমি যদি করো, তাহলে অবশিষ্ট থাকবে কে? আই। তাহলে এটা হবে। তারপর তোমার মনে করো কে ক্রস যদি তুমি আই করো, তাহলে এটার মানে আসবে কে? জে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি এইদিকে না ঘুরে তুমি যদি উল্টা দিকে ঘোরো, ঘড়ি কাটা বিপরীত দিকে ঘোরো, তাহলে তোমার কেমন হবে? আই ক্রস কে এটা ইজুকাল কেমন হবে? মাইনাস জে আসবে। তারপর মনে করো কে ক্রস জে এটা ইজুকাল কি হবে? মাইনাস আই আসবে। তাহলে জে ক্রস যদি তুমি আই করো, তাহলে এটা আসবে কে? মাইনাস কে। তাহলে আশা করি এই যে ক্রস গুণনের আয়তক্ষেত্র ভেক্টরের যে ক্রস গুণনের হিসাব নিকাশ গুলো আছে, এগুলা তোমরা বুঝতে পারছো। কে ক্রস জে হলে মাইনাস আই হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা যদি মিলে মিলে পড়ো, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না। এখন এই যে ক্রস গুণনের বিশেষ কিছু ক্ষেত্র আছে, ক্রস গুণনের বিশেষ কিছু ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র, ক্ষেত্রগুলা কেমন? তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারতা? যে এ বি
সাইন থিটা, এটা ক্রস গুণনের ক্ষেত্রে। তাহলে সাইন থিটা, তাহলে এখানে তুমি এ বির মান পাচ্ছ, সাইন থিটা থিটার মান লাগবে এ ক্রস বি, তাহলে তুমি করতে পারবা। কিন্তু এখন থিটার মানটা যদি পরিবর্তন হয়, থিটার মানটা মনে করো 0 ডিগ্রি হয়েছে, তাহলে 0 ডিগ্রি হলে তাহলে এ ক্রস বি এর মানটা কেমন হচ্ছে, তাহলে 0 ডিগ্রি হলে সাইন 0 মান 0, তার মানে পুরাটাই 0 হয়ে যাবে। আবার মনে করো থিটার মান কত, 90 ডিগ্রি হয়েছে, তাহলে এখানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি হচ্ছে। তাহলে একটা একটার বিপরীত। তোমার এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 হলে তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ তারা সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা এখান থেকে এই শর্তটা মনে রাখবো যে যদি দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি 0 বের হয়, তাহলে অবশ্যই তাকে আমরা কি বলবো, তারা সমান্তরাল আছে, তার পরস্পর সমান্তরাল। আর যদি এ বি বের হয়, তাহলে আমরা বুঝবো যে আসলে এটা বের করা কঠিন হয়, বা আমরা এটা বের করে সেভাবে প্রশ্ন আনসার করতে পারি না, ওই জন্য আমরা এটা এরকম শর্ত আকারে ধরি না। তাহলে ডট গুণনের ক্ষেত্রে এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে লম্ব, আর এ ক্রস বি 0 হলে সমান্তরাল। এখান থেকে মান বের করার সুবিধা হয় আর কি, কোনো একটা চলো অজানা মান দিলে সেখান থেকে এটা 0 করে দিলে মান বের হয়ে আসে। তো এই যে আমাদের বিশেষ ক্ষেত্র, এটা আমরা চলে গেল। এখন আমাদের ক্রস গুণনের আমরা হিসাব নিকাশ গুলো করবো, বা ক্রস গুণন কিভাবে করতে হয় এটা আমাকে দেখতে হবে, ক্রস গুণন কিভাবে করতে হয় এটা আমাকে দেখতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা আসি যে ক্রস গুণন, ক্রস গুণন। তাহলে এটা যখন আমার দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং থিটার মান যখন দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ইউজ করে আমরা কাজ করতে পারবো। যখন থিটার মান দেওয়া থাকবে, যখন থিটার মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করে কাজ করতে পারবো। আর যখন থিটার মান দেওয়া থাকবে না, তখন মনে করো ধরে নিলাম যে এ ইজ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। আর একটা ভেক্টর কি দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, মনে করো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এই যে দুটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এর ক্রস গুণন তোমাকে করতে বলছে, তাহলে তুমি তখন কি করবা, এই ক্রস গুণনকে তোমাকে করতে হবে, এই উভয় পাশে তোমাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে কাজ করতে হবে। আই যে তুমি তিনটা লিখে নেবে, এটা ব্যাখ্যা আছে, এটা প্রমাণ আছে, ওগুলা তোমার জানার দরকার নাই, ওগুলো অনেক বড়, তোমাকে জানতে হবে না। তা তুমি এটা দেখো, তাহলে এখানে আই জে কে, তাহলে আই এর সহগ কে ছিল এ এক্স, এবং এখানে কি বি এক্স, এখানে কি থাকবে এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এই যে তুমি আই জে কে করে নিলে, এখন নির্ণায়কের সমাধান কিভাবে করে, বিস্তার করে, তাহলে আই বরাবর আমি বিস্তার করব, তাহলে আই বরাবর বিস্তার করলে আমরা কি এই বরাবর আমি গুণ করব এবং এই বরাবর আমি গুণ করব, তাহলে এ ওয়াই বি জেড, নিচ থেকে গুণ করলে কি মাইনাস বি ওয়াই এ জেড পাবো, এটা পাবো না? এখন জের ক্ষেত্রে আমরা কি জানি, জের ক্ষেত্রে আমরা কি মাইনাস জানি, মাইনাস জে, মাইনাস জে হলে ওই সারি বাদ কলাম বা, তাহলে এ এক্স বি জেড, তাহলে এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড, বি এক্স এ জেড, এটা আমরা পাচ্ছি। প্লাস এবার কে এর ক্ষেত্রে আমরা কি জানি, কে এর ক্ষেত্রে আমরা জানি ওই সারি বাদ কলাম বা, তাহলে কি হবে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। তাহলে এই যে আমরা বিস্তার করলাম, এখন আমরা যোগ বিয়োগ করলে একটা ভেক্টর, যেহেতু আই জে কে থাকবে, তার মানে একটা ভেক্টর রাশি পাবো, তাহলে একটা ভেক্টর রাশি পাবো, আমরা অন্য কিছু পাবো না। তাহলে এইভাবে আমরা ক্রস গুণনগুলা করব, এভাবে আমরা ক্রস গুণনগুলা করব। এখানে আরেকটা কথা তোমাকে বলে নেই আমি, এখানে আরেকটা কথা বলে নেই, তোমার মনে করো যদি কখনো, যদি কখনো এখানে কিছু শর্ত আছে দেখো, যদি কখনো এ ডট বি ক্রস সি করতে বলে, অথবা বি ডট এ ক্রস সি করতে বলে, অথবা সি ডট এ ক্রস বি করতে বলে, যাই করুক না কেন, যেটাই করুক না, সি সামনে থাক পরে থাক এরকম যদি থাকে কখনো, তখন তোমাদের এই যে আই জে কে এগুলা লেখা দরকার নাই, এগুলা লেখবা না, শুধুমাত্র প্রথমে এ এক্স এ এক্স এ ওয়াই এ জেড লিখবা, বি এক্স বি ওয়াই বি জেড লিখবা, সি এক্স সি ওয়াই সি জেড লিখবা। লিখে এখন এই বরাবর বা এই বরাবর তুমি বিস্তার করে মান বের করতে পারবা। তাহলে এটা ছোট্ট একটা নোট দিয়ে তোমরা লিখে রাখো, যদি এরকম থাকে ডট এবং ক্রস একসাথে আসছে, তখন তুমি এই কাজটা করতে পারবা বা এই কাজটা করবা। আশা করি তোমরা এই ছোট ছোট ব্যাখ্যাগুলো বা ছোট ছোট জিনিসগুলো তোমরা
বুঝতে পারছো। এবং আয়তক্ষেত্র ভেক্টর নিয়ে যাবতীয় কিছু সবগুলো আমি দেখাইছি। এখানে আর ক্রস গুণন নিয়ে আর কোনো কথাবার্তা হবে না, এবং ক্রস গুণনের কোনো হিসাব নিকাশ আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা কিছু এমন জিনিস দেখব যেগুলো তোমাদের ভবিষ্যতে বা পরে তোমাদের কাজে লাগবে। দেখো আমাদের প্রথমে একটা প্রশ্ন সমাধান করে নেই, তারপর আমরা আসতেছি। এই প্রশ্নটা বলছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হলে দেখাও যে এ ও বি পরস্পর লম্ব। এটা আমরা দুই ভাবে করতে পারি, এর মান ধরে নিয়ে করতে পারি, বি এর মান ধরে নিয়ে করতে পারি, আর একটা করতে পারি উভয় পক্ষকে বর্গ করে দিয়ে করি। যেটা ছোট হবে সেটা আমি করতেছি। তোমরা চাইলে দুই ভাবে করতে পারবা, তোমরা দুই ভাবে সমাধান করিও, মানে যেহেতু সময় আছে তোমরা দুই ভাবেই করবা। তুমি এর মান ধরে নিবা, এ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে, এভাবে ধরে নিবা, নিয়ে করবা। তো আমি ওটা ধরতেছি না বা আমি ওটা করতেছি না, আমি সহজ নিয়মটাতে করে দিচ্ছি। তো দেখো এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এরকম আছে দুইটা। প্রমাণ করতে হবে কি, দেখাও যে এ ও বি পরস্পর লম্ব। অথবা এখানে তোমাকে বলতে পারে যে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা দেখাইতে হবে। তো 90 ডিগ্রি বলুক আর পরস্পর লম্ব বলুক, হিসাব তো একই, তাই না? তাহলে আমি এখন কি করবো, উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে বর্গ করলে আমরা কি পাবো, স্বর্গ পাবো। তাহলে এ বি উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, দেখো এ মাইনাস বি, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে এখানে আমার কয়টা আসবে, দুইটা আসবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আসবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আসবে। এখন আমরা উভয় পক্ষকে যদি গুণ করি এগুলা, তাহলে এ ডট এ পাবো প্লাস এ ডট এ পাবো, এ ডট বি পাবো, এ ডট বি পাবো, তারপর বি ডট এ পাবো প্লাস বি ডট বি পাবো। ইজিক্যাল এখানে গুণ করলে তুমি কি পাচ্ছ, এ এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ মাইনাস মাইনাস প্লাস বি ডট বি পাচ্ছ তুমি। তাহলে এখন এখানে তোমার কাটাকাটি কি যাচ্ছে, দেখো এ ডট এ কাটাকাটি যাচ্ছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এ ডটে আর এ ডট কাটে চলে গেল। তাহলে বি ডট কেটে চলে গেল। তাহলে এদিকে থাকতেছে কি, আমার এদিকে থাকতেছে হলো আমার এ ডট বি আর বি ডট এ। এই দুটা জিনিস একই জিনিস ভাই, ডট গুণনের ক্ষেত্রে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। কারণ যেদিক থেকে গুণ করো না কেন, ওই আই আই গুণ করতে হবে। তার মানে এখানে আমি টু এ ডট বি লিখতে পারবো ইজ ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি দেখো, দুটার থেকে মাইনাস কমন নিলে এটাও সেম আসতেছে, টু এ ডট বি মাইনাস টু এ ডট বি তুমি পাচ্ছ। তাহলে দুটা উভয় পক্ষকে তুমি যদি পার করে দাও, তাহলে এদিকে কত থাকবে, জিরো থাকবে না? বা তাহলে যদি পার করলে ফোর এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, এগুলো ভেক্টর চিহ্ন হবে অবশ্যই, আমি ভেক্টর চিহ্ন দেই না, তোমরা এগুলো দিয়ে নিবা। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা না যে অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু কত, জিরো। এ ডট বি জিরো মানে কত, পরস্পর লম্ব। আর তাহলে অবশ্যই আমি এখানে বলতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস 90 ডিগ্রি, এ বি কস 90 ডিগ্রি বলতে পারবো। তাহলে দেখো অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অথবা জিরো প্রমাণিত, এভাবে তুমি বলতে পারো। অথবা তুমি যদি এর মান এ ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই, এ ওয়াই প্লাস এ জেড ধরতা, তাহলে বির মান বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড ধরতা, ধরে দুটা যোগ করবা, তারপর এদিকে বিয়োগ করবা, করে দেখবা যে দুটা সমান হয়ে যাচ্ছে। ওখান থেকে তোমার কাহিনী করলে তোমার মিলে যাবে বা প্রমাণ হবে আর কি, তুমি ওখান থেকে মান বের করতে পারবা। তাহলে আমি যেটা সহজ নিয়ম সেটা তোমাদের আমি করে দিলাম। ওকে, আমরা প্রশ্নটা সলভ করে ফেললাম। এবার দেখি নেক্সটে কি আছে। নেক্সটে আমাদের বিভিন্ন প্রকারের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তোমাদের বইয়ে আছে, তোমরা অবশ্যই এগুলা মিলে মিলে নিবা, তোমাদের বইয়ে আছে। দেখো কি কি প্রকারের ক্ষেত্রফল। প্রথমে তোমাকে বলতে পারো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো, তারপর কোন বস্তুর আয়তন নির্ণয় করতে বলতে পারে। তো আয়তন সাধারণত আমাদের ঘনবস্তু বা যে ওই যে ত্রিমাত্রিক যে বস্তুগুলো আছে, গোলক টোলক, এগুলা ঘন মানে আয়তন নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করাটা শিখি, তারপর আয়তন, ঠিক আছে? তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা দিয়ে আমরা শুরু করব। কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা শুরু করি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, আমরা তাহলে অবশ্যই প্রথমে দুইটা উম দেখি এদিকে কি আছে আমার।
তাহলে আমি শুরু করে দিই সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, আমার যদি ভাইয়া ক্ষেত্রফল, আমার যদি ডট গুণন ক্রস গুণন যদি ক্লিয়ার থাকে, তাহলে যেটাই আসুক না কেন আমরা এই অধ্যায় থেকে আনসার করতেই পারবো, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল অবশ্যই আমি একটা সামান্তরিক অঙ্কন করে নিই। একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম। আমি সাপোজ এখানে ধরে নিলাম কি, আমি এইদিকে ধরে নিলাম, আচ্ছা এটা সামান্তরিক হয়েছে, এখানে নাম দিয়ে মনে করো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হলো সি বিন্দু, আমি ধরে নিলাম। ঠিক আছে, এখন আমার প্রমাণের স্বার্থে বা প্রমাণের সুবিধার্থে আমি একটা কাজ করে নিব, যে এটাকে আমি কি বি ভেক্টর ধরলাম, এটাকে আমি কি ধরলাম, এ ভেক্টর ধরলাম। প্রমাণের স্বার্থে আমি এটাকে আমি একটা এইচ বানাই নিব। আমরা কি জানি সামান্তরিকের সূত্র বা সামান্তরিকের, আমরা যদি এইচ জানি, লম্ব জানি, তাহলে আমরা এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে আমরা যদি এইচটা বের করতে পারি কোনো না কোনো ভাবে, তাহলে অবশ্যই আমরা কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, ও এ, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এগুলা ভেক্টর চিহ্ন, আর এগুলা পয়েন্ট, বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কি জানি, যে ভূমি গুণন উচ্চতা জানি আমরা। ভূমি গুণন, এটাকে, এটা যদি তুমি ভূমি কল্পনা করো, তাহলে ভূমি গুণন উচ্চতা এইচ, এই দুটা ক্ষেত্রফলটা কি আমার, এই দুটা গুণফলটাই কি আমার ক্ষেত্রফল, তাই না? ওকে, তাহলে আমরা এখন এখান থেকে বলবো, আর এটার মধ্যবর্তী কোণ কত, এটার মধ্যবর্তী কোণ আমরা যদি থিটা ধরে নেই, মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা ধরে নেই, তাহলে আমরা কত, বা আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো এ ও বি, এখানে কিছু বাংলা কথা লিখতে হবে, যে ধরি এ ও বি, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত ধরেছি আমরা, থিটা ধরে নিচ্ছি। তাহলে থিটা এবং সি, সি থেকে, মানে সি পয়েন্ট থেকে আর কি, সি থেকে ও, ও এর উপরে কি হয়েছে, ও এর উপরে লম্ব অঙ্কন করে নিচ্ছি, ওর উপরে লম্ব, লম্ব কত, লম্ব, এটা পয়েন্টটার নাম দিয়ে সি ডি পয়েন্ট দেয়, তাহলে ওই লম্ব কত, সিডি, সিডি লম্ব। আচ্ছা, লম্ব তো লিখছি সিডি। ঠিক আছে, এটা আমরা পাইছি, যা সামান্তরিকের, যা কি করে, সামান্তরিকের উচ্চতা নির্দেশ করে, উচ্চতা নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, উচ্চতা নির্দেশ করে। তাহলে উচ্চতা যদি নির্দেশ করে, তাহলে সামান্তরিক ক্ষেত্রফলটা কেমন হবে, তাহলে অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে, ও এ, এখান থেকে এই পর্যন্ত কি ও এ না, তাহলে ও এ ইন্টু এইচ, ও এ ইন্টু এইচ, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার আসি সাইন থিটা, আমি এখান থেকে এই পর্যন্ত আমাদের কি, আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু এটা লম্ব অঙ্কন করছি, তাহলে একটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমি এখান থেকে পিথাগোরাস উপপাদ্য ইউজ করতে পারবো। তাহলে অতএব, তাহলে ত্রিভুজ, ত্রিভুজ ও সিডি, ও সিডি এ আমরা কি পাই দেখো, ও সিডি এ কোণ ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ ডি ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, এইচ বাই বি, এইচ বাই বি ভেক্টর, এইচ বাই বি। বুঝতে পারছো আমার কথা, এইচ বাই বি আমরা বলতে পারবো। বা এখান থেকে, আচ্ছা আমরা এটা মান, আমরা আগে এটা মান নিয়ে কল্পনা করি, তাহলে বি ভেক্টর না দিয়ে মান আগে কল্পনা করি। তাহলে এখান থেকে আমি এইচ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, বি সাইন থিটা আমি বলতে পারবো। এটা পারবো কিনা, পাচ্ছি। এবার আসি এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা আমরা জানি, এ বি সাইন থিটা আমরা জানি। তাহলে এখন দেখো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে যদি আমি আহ আচ্ছা এটা আমরা জানি, এটা আমরা মনে রাখবো আর কি।
তাহলে এখন 1 নং থেকে তুমি কি জানো? 1 নং থেকে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? ও এ গুণন এইচ। তাহলে ও এর মান কত? ও এর মান এ, ভেক্টর। ও এর মান কত? এ। এইচ এর মান কত? বি পাইলাম, বি সাইন থিটা পাইলাম। বি, এগুলা মান আমরা কল্পনা করতেছি, মান, শুধুমাত্র মানগুলা নিছি আমি। তাহলে সাইন থিটা পাইলাম। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ ক্রস বি লিখতে পারি না? এ ক্রস বি লিখতে পারি। অবশ্যই এটা একটা কি হবে? আমরা এ সাইন দিব, তাহলে এ বি সাইন থিটা। তাহলে অবশ্যই আমি এখান থেকে বলতে পারবো, অতএব আমি এখান থেকে বলতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা প্রমাণ লাগবে না ভাইয়া, এই প্রমাণ কখনোই লাগবে না, তুমি সূত্রগুলো জাস্ট মনে রাখো। ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ ক্রস বি। অর্থাৎ তুমি দুটা ভেক্টরের, তুমি যদি দুটা ভেক্টর দ্বারা যদি তোমার সন্নিহিত বাহু নির্দেশ করে, তোমার দুইটা ভেক্টর দ্বারা যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটা বাহু নির্দেশ করছে, তাহলে তুমি তাদের মধ্যবর্তী ক্রস গুণফলের মানকে আমরা কি বলবো? ক্রস গুণফলের মানকেই আমরা বলবো সামান্তরিকের ক্ষেত্রফল। আশা করি তুমি এই কথাটা বুঝতে পারছো। এখন সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল কিন্তু ডান, এটা কিন্তু কাজ শেষ। কারণ এখানে আরো কিছু কথাবার্তা আছে, আরো কিছু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আমরা, রম্বসের ক্ষেত্রফল বের করবো। তাহলে সামান্তরিকটা এটা কিন্তু রম্বস, বা রম্বসটা একটা সামান্তরিক আর কি। এখন আমরা ত্রিভুজেরটা যদি বের করি, ত্রিভুজের ক্ষেত্রফল, আমি এটা প্রমাণ করব না, আমি শুধুমাত্র লিখে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে তোমার মনে করো সামান্তরিক যদি এইটা হয়, এটা যদি সামান্তরিক হয়, তাহলে এটা ত্রিভুজ, তাহলে সামান্তরিক ক্ষেত্রফলকে তুমি যদি হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে তো তুমি এর ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছ বা পাবা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে? হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু এ ক্রস বি। এখন সামান্তরিকের ক্ষেত্রফল যা, রম্বস যদি আমি অঙ্কন করি, রম্বসের কি শুধুমাত্র বাহুগুলো সমান, কিন্তু এটা একটা সামান্তরিক, তাই না? তাহলে রম্বসের ক্ষেত্রফল কেমন হবে? তাহলে রম্বসের ক্ষেত্রফলও কেমন হবে? ক্ষেত্রফল হবে এ ক্রস বি মডুলাস। ত্রিভুজের পাইলাম, রম্বসের পাইলাম। আর একটা এখানে ত্রিভুজের রম্বসের আর কি আছে? রম্বসের। কিন্তু এখানে আর একটা কথা আছে, তোমার যদি কখনো, ভাইয়া কখনো, কখনো দুইটা ভেক্টর, দুটি ভেক্টর সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, এটাকে একটু ছোট করে নেই, সামান্তরিকে যদি কর্ণ নির্দেশ করে তখন কি হবে? কর্ণ নির্দেশ করলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ কোস বি। মানে ত্রিভুজের ক্ষেত্রফলের মতো হবে কি যদি কর্ণ নির্দেশ করে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে আমাদের যত ক্ষেত্রফল গুলা বের হলো, সবগুলা ক্ষেত্রফল আমরা আলোচনা করলাম। এর বাইরে তোমরা আর কখনো কোনো ক্ষেত্রফল পাবে না, এর বাইরে তোমরা আর কোনো ক্ষেত্রফল পাবে না। এখন আমরা আসি আয়তন, কি আয়তন নির্ণয় করব। আয়তনটা কি? আয়তনটা অবশ্যই তোমার ঘনবস্তু হতে হবে। তাহলে কেমন? তুমি যদি একটু অঙ্কন করার চেষ্টা করি, দেখো। আচ্ছা, আমার ভয় নাই, তবু আমি চেষ্টা করতেছি। মনে করো এটা একটা, কি হয়েছে? এটা ঘনবস্তুর মতো হয়েছে। তাহলে এর অবশ্যই কি থাকবে? এর অবশ্যই দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। তাহলে তিনটা থাকবে না? তাহলে এই তিনটা বাহুর মান এ, আরেকটা কি এ ভেক্টর, আরেকটা যদি বি ভেক্টর, আরেকটা যদি সি ভেক্টর দ্বারা যদি তোমার প্রকাশ করে তিনটা বাহুর মান, তার আয়তনটা হবে এরকম, যে আয়তন এ ডট বি ক্রস সি, অথবা বি ডট এ ক্রস সি, অথবা সি ডট এ ক্রস বি।
যেটাই হোক একটা একটা ডট গুণ থাকবে আর দুইটা ক্রস গুণ অবস্থা থাকবে। কিন্তু এইটা কিভাবে লিখতে হয় এটা তোমাকে আমি আগে আগের পেজগুলোতে আমি দেখাইছি যে কিভাবে লিখতে হয়। তাহলে এটা অবশ্য আয়তন। তাহলে এর এটা এভাবে আমরা আয়তন নির্ণয় করব। এই আয়তন যদি জিরো হয় ভাইয়া, এই আয়তনের মান যদি কখনো জিরো তুমি দেখতে পাও বা জিরো বলছে যে জিরো হয়ে গেছে, তখন তাহলে এই যে এই ঘনবস্তু আর ঘনবস্তু থাকবে না, আয়তন না থাকলে ঘনবস্তু থাকবে, তখন সেটা হয়ে যাবে একতলীয়, একতলীয় বা সমতলীয় হয়ে যাবে, একতলীয় বা সমতলীয় হয়ে যাবে। এই কথাগুলা বা এই শর্তগুলা কিন্তু তোমাদের লাইন টু লাইন মনে রাখা লাগবে, একতলীয় বা সমতলীয় হয়ে যাবে। তাহলে আমার কথা কি ক্লিয়ার তোমরা? আর আমার কথা কি ক্লিয়ার? এই যে এই কয়টা শর্ত পড়লাম, আর একটা ছোট্ট জিনিস লাগবে। আর একটা ছোট্ট জিনিস হলো দিক কোসাইন। দিক কোসাইন ও তোমার বলবে হলো অক্ষের সাথে কোণ নির্ণয় করো, অক্ষের সাথে কোণ নির্ণয় করো, নির্ণয় করো। দিক কোসাইন অথবা অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলতে পারে। তাহলে এখন আমরা দিক কোসাইন কিভাবে নির্ণয় করব? আচ্ছা, ধরে নিলাম এ একটা ভেক্টর, এটা এ এক্স আই আছে, এ ওয়াই জে আছে, এ জেড কে আছে, তাই না? এ জেড কে আছে, এই যে তিনটা জিনিস তোমাকে মানে দেওয়াতে থাকবে। এখন একটা ভেক্টর দেওয়া থাকলে অবশ্যই তুমি এই তিনটা জিনিস পাবা। তাহলে এই তিনটা যদি তুমি জিনিস পাও, তাহলে এখান থেকে দিক কোসাইন তুমি কিভাবে নির্ণয় করবা? তাহলে এখন আমি একটা অঙ্কন করে নেই। এক্স অক্ষ বরাবর কি, এটা আই, এটার এক্স অক্ষ, এটা ওয়াই, এটা হলো জেড অক্ষ। এখানে আমি কে পাবো, এখানে আমি কি জে পাবো। তাহলে এক্স অক্ষ বরাবরকে যদি তুমি দিক কোসাইন এল ধরো, জেড অক্ষ বরাবরকে দিক কোসাইন যদি এম ধরো, এখানে যদি এন ধরো দিক কোসাইন, তাহলে তোমার দিক কোসাইনের মানটা এরকম আসবে। দিক কোসাইনের মানটা তুমি তখন এল ইজিক্যাল টু কি লিখতে পারবা? এল ইজিক্যাল তুমি লিখতে পারবা, দেখো ওই যে যে অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর মনে করো এখানে এ, তাহলে এ এক্স, এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে এ এক্স রুট ওভার এই সবগুলার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সেম ভাবে এম নিলে কি হবে, উপরে এ ওয়াই আসবে। এন নিলে কি হবে, এ এ জেড আসবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তো তোমরা দিক কোসাইন পাইছো, তোমরা দিক কোসাইন পাইছো। এখ- এখন মনে করো, এখন মনে করো অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলছে যে ওই ভেক্টরটা এ অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, এই ভেক্টরটা কত ডিগ্রি কোণে আছে। ধরে নাও যে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে আলফা কোণ বা বিটা কোণ, জেড অক্ষের সাথে কি আছে গামা কোণ, এরকম মনে করো আছে। তাহলে তোমাকে কোণ নির্ণয় করতে বললে তুমি কি করবা? cos আলফা ইজ ইকুয়াল টু ওই যে ওই ভেক্টর এক্স, নিচে কি ওই ভেক্টরের মানগুলো এখানে দিবা, স্কোয়ার করে এটা করবা। এটা হলো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে। যদি ওয়াই অক্ষ হয় তাহলে cos বিটা নাম দিবা, দিয়ে এখান থেকে এ ওয়াই দিবা, দিয়ে এখানে এটা কাজ করবা। এবং কস গামাও দিতে পারো, কস গামা কি জেড অক্ষের সাথে, তাহলে এখানে এ জেড দিবা, দিয়ে এখানে এটা মানটা বের করবা। করে তুমি এখানে ক্যালকুলেশন করলে ইনভার্স মানে কস ইনভার্স করলে আলফা বিটা গামা তুমি পেয়ে যাবা বা পেয়ে যাচ্ছ। এই যে আমাদের মোটামুটি বেসিক, এই মোটামুটি বেসিক দেওয়া, এই মোটামুটি বলতে ভালো পরিমাণে বেসিক দেওয়া হয়েছে। এগুলা দিয়ে তোমাদের এই অধ্যায়ের যে মানে অ্যালজেব্রিক ফাংশনে বা অ্যালজেব্রিক অংশে যতগুলো তোমার প্রশ্ন হতে পারে বা যতগুলো তুমি প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে, সবগুলো তুমি পারা সম্ভব বা সবগুলো ইনশাল্লাহ তুমি পারবে বা এখান থেকে তুমি কমন পাবে। আর কিছু আমরা ম্যাথ প্রবলেম সলভ করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো, কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করবো, করে আজকে ক্লাসটা আমরা শেষ করে দেবো। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করতেছো, আর একটু করো। দেখো আমার কিছু ম্যাথ আমরা নিয়েছি, দেখো আমার শিরোনাম দিচ্ছে কি এক প্রশ্নে সব সমাধান। এক প্রশ্নে সব সমাধান বলতে আমাদের যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, পি ও কিউ ভেক্টর, তাহলে পি ও কিউ ভেক্টর হলে তোমাকে এখন প্রশ্ন হতে পারে এরকম যে পি অথবা কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ক্লাসে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা শিখাইছিলাম। কেমন, এখানে আমি ছোট্ট করে এটাকে আমি একটু সিলেক্ট করে ছোট্ট করে দেই, তাহলে আমার একটু জায়গা বের হবে, বুঝতে পারছো? তাহলে আমার জায়গা বের হচ্ছে। তাহলে আমি এটার একক ভেক্টরটা কেমন, আমি যদি পি এর সমান্তরাল একক ভেক্টর বের করতে চাই, তাহলে পি ক্যাপ ইজ ইকুয়াল টু কি হবে, পি ভেক্টর থাকবে তার
কি পি ভেক্টরের মান থাকবে আর কি, পি ভেক্টরের মান দ্বারা ভাগ করবো, তাহলে আমি কি পি অথবা কিউ এর সমান্তরালে একক ভেক্টর পেয়ে যাচ্ছি। তাহলে পি ও কিউ ভেক্টর দ্বারা লব্ধি বের করো, পি ও কিউ ভেক্টর দ্বারা লব্ধি বের করো। ভাইয়া এটা আমি শিখাইলাম, তাহলে কি করতে হবে, তাহলে পি কিউ ভেক্টর লব্ধি বের করতে গেলে তোমাকে কি করা লাগবে, লব্ধিকে তুমি যদি আর দ্বারা প্রকাশ করো তাহলে অবশ্যই তোমাকে পি প্লাস কিউ করতে হবে, পি প্লাস কিউ করতে হবে, তাহলে তুমি কি পাবা, লব্ধি পাবা। তুমি লব্ধি পাবা, আর এই লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করতে গেলে তাহলে এরকম ছোট আর যদি তুমি দাও তাহলে অবশ্যই বড় আর দিতে হবে, নিচে আর ভেক্টর মান দিতে হবে। আশা করি তোমরা এগুলা অবশ্যই পারবা, এগুলা তোমরা আমি হিন্ট দিচ্ছি, তোমরা এগুলা করবা। তারপরে কি বলছে, পি ও কিউ ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এই যে ভাইয়া লম্ব দিকে একক ভেক্টর, এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো বলিনি, এবার বলতেছি। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে গেলে তুমি এটাকে ইটা নাম দিতে পারো, যে কোনো একটা দাও। লম্ব দিকে বের করতে গেলে এ ক্রস বি লাগবে, আর এ ক্রস বি এর মান লাগবে। তুমি তাহলে অবশ্যই তোমাকে এ ক্রস বি আগে বের করে নেওয়া লাগবে। এ ক্রস বি বলতে এখানে পি কিউ, পি কিউ এখানে তুমি পি কিউ দিবা, ঠিক আছে, তুমি পি কিউ দিবা, তাহলে পি কিউ, আচ্ছা আমি পি কিউ দিয়েই দেই, সমস্যা কি আমার। তাহলে পি ক্রস কিউ বের করবা, এখানে পি ক্রস কিউ এর মান দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি কি পাবা, তার লম্ব দিকে একক ভেক্টর পাবা। এখন যদি বলে ঋণাত্মক দিকে, তাহলে ঋণাত্মক চিহ্ন দিবা, পদের ধনাত্মক হলে ধনাত্মক দিবা, এখানে প্লাস মাইনাস থাকে আর কি, প্লাস মাইনাস থাকে। যাই হোক, তোমরা এটা লম্ব দিকে একক ভেক্টরটা বের করা শিখলা বা পারবা। এবার বলছে কি পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ বের করো বা এবং উপাংশ বের করো। আচ্ছা, অভিক্ষেপের অপর নাম হলো অংশক, অংশকও হয়। তাহলে অভিক্ষেপটা কি, আমার এটা স্কেলার রাশি, এবং উপাংশটা কি, আমার এটা ভেক্টর রাশি। তাহলে এই যে এর যে আমি কি বের করব, কার অভিক্ষেপ, কিউ এর, তার মানে অবশ্যই কিউ কস থিটা হবে। তাহলে কিউ কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে, পি ডট কিউ ডিভাইডেড এখানে পির মানটা থাকবে, তাই না। এটাতে আমরা কি পাবো, অভিক্ষেপ পাবো। আর অংশক বের করতে, উপাংশ বের করতে গেলে এখানে পি স্কোয়ার করবো, মানের উপর স্কোয়ার করবো, এখানে কি করব, একটা পি এর একক ভেক্টর নিয়ে আসবো, পি এর একটা একক ভেক্টর নিয়ে আসবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে দুইটি ভেক্টরের আহ মানে অভিক্ষেপ এবং উপাংশ আমরা কাজ করলাম। এবার আমরা আসি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে তোমাকে কোন সূত্র ইউজ করা লাগে ভাইয়া, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে পি ডট কিউ করবা, এখানে পি ডট কিউ এর মানটা এদিকে বের হবে, এদিকে পি এর মানটা বের করে নেবা, এদিকে কিউ এর মানটা বের করে নেবা, আর এখানে কস থিটা থাকবে, তাহলে এখানে থিটার মানটা সুন্দর মতো বের হয়ে আসবে। তাহলে তোমরা আশা করি এই জিনিসগুলো উল্টা পাল্টা করতে পারবা। তাহলে দেখো, ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের যদি সন্নিহিত বাহু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এ ক্রস বি, আর সামনে একটি হাফ গুণ থাকবে। তাহলে এ ক্রস বি করে তার মানটা বের করে নিব, এ ক্রস বি করে তার মানটা বের করে নিব নির্ণায়ক করে, মানে নির্ণায়ক ফর্মুলায় আমি মানটা বের করে নেওয়ার পর আমি কি করব, এই যে হাফ দ্বারা গুণ করলে আমি কি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর সামান্তরিকের যদি ক্ষেত্রফল হয় তাহলে হাফটা লাগবে না, আর সামান্তরিকের হলে কি, সামান্তরিকের হলে হাফটা লাগবে না, শুধুমাত্র এ ক্রস বি করলে হবে, এ ক্রস বি করলে হবে। এ ক্রস বি করলে তবে তুমি ভেক্টর রাশি পাবা, তা সেটাকে আবার তুমি কি তার মান বের করবা, তার মান কিভাবে বের করে, রুট ওভার এক্স এর আই এর সহগ এক্স স্কোয়ার, জে এর সহগ ওয়াই স্কোয়ার প্লাস কে এর সহগ জেড স্কোয়ার দ্বারা তুমি ওই যে মানগুলো করে যোগ করে বর্গমূল করলে তুমি মান পেয়ে যাচ্ছ। তার মানে কি, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পাইলাম। এখন ভাইয়া সামান্তরিক পারলাম, সামান্তরিক পারলে রম্বসও পারবো, একই জিনিস এ ক্রস বি বের করলেই হবে। এখন যদি সামান্তরিকের দুটি কর্ণ হয়, কর্ণ হলে এই ত্রিভুজের মতো কর্ণের সূত্র। তাহলে এই যে 9টা প্রশ্নের আনসার আমি বলে দিলাম, যেগুলো আমি আগের স্লাইড গুলোতে আমি বেসিক গুলো বুঝিয়েছি বা বুঝাইছি, ঠিক আছে। তাহলে তোমাদের এগুলা কোনো প্রবলেম হওয়ার কথাই না। আর কি আছে আমার, আয়তন নির্ণয় করতে বলতে পারে। তাহলে আয়তন নির্ণয় করতে বললে কি করবা, এ একটা মান দিবে, মনে করো এ একটা মান দিছে, কত মান, ধরে নাও না কেন, ধরে নাও তুমি এর একটা মান দিছে, আহ, ধরে নাও যে 2i দিছে, এ ভেক্টর 2i প্লাস জে মাইনাস 3k একটা দিছে, বি একটা ভেক্টর দিছে কেমন, কত, i মাইনাস 2j প্লাস কে
আর একটা মনে করো সি ভেক্টর দিছে একটা, সি ভেক্টরটা কত ধরবা, ধরো না এখানে একটা কত 4i ধরলাম, -3j ধরলাম, প্লাস কে ধরলাম। এই যে তিনটা ভেক্টর থেকে তুমি কি নির্ণয় করবা, আয়তন নির্ণয় করো। মানে কোনো যদি ঘনবস্তুর তিনটি বাহু যদি নির্দেশ করে, তাহলে তোমার সেখান থেকে আয়তন নির্ণয় করতে বলতে পারে। তাহলে আয়তনটা নির্ণয় করার সূত্র কি, এ ডট বি ক্রস সি, অথবা যে কোনো একটা ডট থাকবে, যে কোনো দুটো আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এটাকে তুমি যদি একবারে লিখতে চাও, তাহলে তুমি অবশ্যই এখানে কত 2 1 -3 দিবা, এখানে কত 1 দিবা, -2 দিবা, 1 দিবা, আর 4 দিবা, -3 দিবা, 1 দিবা। এখন তুমি নির্ণায়ক পদ্ধতিতে 2 এই বরাবর তুমি বিস্তার করে তুমি মানটা বের করতে পারো। আর যদি তোমার মন চায় যে আর যদি মন চায় আমি এভাবে করব না, আমি আরো একটু কঠিন করে করব বা একটু ঘুরায় পেঁচায় করব, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে আগে বি ক্রস বি ক্রস সিটা আগে বের করে নিবা, এদিকে বের করে নেওয়ার পর এটা একটা ভেক্টর, ভেক্টর মান আসবে বা ভেক্টর রাশি আসবে, আই থাকবে, জে থাকবে, কে থাকবে, ওগুলোর সাথে এ ভেক্টরটা তুমি ডট গুণ করে দিবা, তাহলে তুমি মানটা পেয়ে যাচ্ছ, তাহলে তুমি আয়তনটা পেয়ে যাবা। তাহলে এখন যেটাই ইচ্ছা তোমরা সেটাই করতে পারো, তোমরা সেটাই করবে। তাহলে তোমাদের এই অধ্যায়ে অভিক্ষেপ থেকে শুরু করে লম্ব টম্ব যা আছে তোমাদের সবকিছু তামা তামা হয়ে গেল। তারপর আমরা এই অধ্যায়টা এখানে আমরা ক্লোজ করব, মানে ক্লোজ বলতে আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লোজ করবো। আমাদের নেক্সট পার্ট আমরা ওই যে তোমাদের ভেক্টর ক্যালকুলাস যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করতেছো। আর ভাইয়া অবশ্যই তোমরা নোট করবা, এক্সাম দিবা। আর হলো আমাদের যে সাপ্তাহিক এক্সাম চলতেছে, তোমরা সেটা এক্সামে অংশগ্রহণ করবা। আর অবশ্যই অবশ্যই প্রবলেম হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আর আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে সাপোর্টের জন্য, টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই অবশ্যই সেগুলাতে তোমরা ইনভলভ থাকবে বা সেগুলাতে তোমরা প্রবলেম গুলো বলতে পারবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাস। আল্লাহ হাফেজ।